আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। মহামারী আকার ধারণ করেছে হাম, বলছে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। পরিস্থিতি জরুরি অবস্থা জারির পর্যায়ে, ব্যাপকতা কমতে লাগতে পারে 1 থেকে 1.5 মাস। রাতভর লাইনে দাঁড়িয়েও তেল পাচ্ছেন না অনেক গ্রাহক, বাড়ছে ভোগান্তি। পরিস্থিতি ধামাচাপা দেওয়ার অভিযোগ তুললেন জামায়াতে আমির। হজ ব্যবস্থাপনায় মুসল্লিদের স্বস্তি, দুপুর পর্যন্ত 7টি ফ্লাইট ছেড়ে গেছে ঝামেলামুক্ত সুশৃঙ্খল পরিবেশে। সোমবার হতে পারে যুক্তরাষ্ট্র ইরানের দ্বিতীয় দফা আলোচনা। পরমাণু ইস্যুতে বিরোধ তুঙ্গে, ইউরেনিয়াম হস্তান্তর ইস্যুতে পাল্টাপাল্টি অবস্থান। এখন শুনবেন বিস্তারিত। দেশে হাম আর তার উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে, আর এই রোগে আক্রান্ত আর মৃতের সংখ্যা বাড়তে থাকে উদ্বিগ্ন অভিভাবকরা। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে মৃত্যু হয় শিশুটির। শুক্রবার সকাল 9টা থেকে শনিবার সকাল 9টা পর্যন্ত রংপুর বিভাগের বিভিন্ন হাসপাতালে 14 জন ভর্তি হয়েছে। রাজশাহী মেডিকেলে হামের উপসর্গ নিয়ে নতুন রোগী ভর্তি হয়েছে 24 জন। নোয়াখালী জেনারেল হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে 12 জন। প্রথমে জেলাটিতে শিশুদের আক্রান্তের হার বেশি থাকলেও এখন প্রাপ্তবয়স্ক রোগীর সংখ্যাও বাড়ছে। এদের মধ্যে গর্ভবতী নারীর সংখ্যাই বেশি। এছাড়া ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, বরিশাল, রংপুর ও খুলনা বিভাগেও বাড়ছে হাম আক্রান্তের সংখ্যা। শয্যা সংকটে বিভিন্ন জেলার সদর হাসপাতালে ওয়ার্ডের বাইরে রেখেও রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে, আর এতে করে সংক্রমণ ঝুঁকি বাড়ছে। এদিকে দেশের 4 সিটি কর্পোরেশন এবং 30 উপজেলায় হামের বিশেষ টিকাদান কর্মসূচি চলমান রয়েছে। মহামারী আকার ধারণ করেছে হাম। বর্তমান পরিস্থিতি জনস্বাস্থ্য জরুরি অবস্থা জারির মতো পর্যায়ে পৌঁছেছে, এমন মন্তব্য করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার মোস্তাক আহমেদ। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউতে হামের প্রকোপ এবং জরুরি পরিস্থিতিতে করণীয় নিয়ে সংবাদ সম্মেলন করে ডক্টরস প্ল্যাটফর্ম ফর পিপলস হেলথ। বিশেষজ্ঞদের মতে হামের ব্যাপকতা কমাতে অন্তত 1 মাস থেকে 1.5 মাস সময় লাগতে পারে। তবে সারা দেশে সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে আসতে লাগবে আরও সময়। আর এই অবস্থায় অবিলম্বে গণটিকাদান কর্মসূচি চালুর পরামর্শ দিয়েছেন তারা। 1 মাসে 200-র বেশি শিশুর মৃত্যু হয়েছে, আক্রান্ত 20,000-এরও বেশি মানুষ। এখনও হাসপাতালে চিকিৎসাধীন 3,000-এর বেশি রোগী। দেহে র্যাশ প্রকাশের 4 দিন আগেই সংক্রমণ ছড়াতে শুরু করে, তাই জ্বর দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার আহ্বান সংগঠনটির। প্রাথমিক ও মাধ্যমিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছানো, টিকা নিয়ে গুজব মোকাবেলায় জনসচেতনতা বাড়ানো এবং স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধির পরামর্শও দেন বিশেষজ্ঞরা। তাদের মতে বাজেটের অন্তত 15 এবং জিডিপির 5% স্বাস্থ্য খাতে বরাদ্দ নিশ্চিত করা জরুরি। রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে কাটছে না জ্বালানি তেল নিয়ে সংকট আর ভোগান্তি। ঢাকার বিভিন্ন এলাকায় গভীর রাত থেকেই পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ সারি। জ্বালানি পাওয়ার আশায় চালক মালিকরা ঘন্টার পর ঘন্টা পার করছেন। জ্বালানি তেল নিতে কোথাও 8 ঘন্টা, কোথাও আবার অপেক্ষা হচ্ছে 12 থেকে 13 ঘন্টা পর্যন্ত, আর এতে করে নষ্ট হচ্ছে কর্মঘণ্টা। রাইড শেয়ার করেন যারা, দীর্ঘক্ষণ অপেক্ষা করে তারা যতটুকু তেল পাচ্ছে, জ্বালানি পাচ্ছে, তা দিয়ে খুব অল্প দিনের চাহিদা মেটাতে পারছে। এদিকে পাম্পের অপেক্ষমান যে সমস্ত গাড়িগুলো, সেগুলো সড়কে তৈরি করছে দীর্ঘ যানজট। সংকট দ্রুত নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে ক্ষুব্ধ গ্রাহকরা। জ্বালানি সংকট হলে সবাই মিলে তার নিরসনের চেষ্টা করা হবে, কিন্তু আসল পরিস্থিতি ধামাচাপা দেওয়া হচ্ছে, এমনটাই মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির এবং বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। সকালে রাজধানীর আসাদগেট এলাকায় তেলের পাম্প পরিদর্শনে যান তিনি। বলেন, জনগণের এই ভোগান্তির কথা সংসদে তুলে ধরা হবে। পাম্পগুলো চাহিদার 3 ভাগের 1 ভাগ জ্বালানি পায়, সে কারণে এই সংকট তৈরি হচ্ছে। ডাক্তার শফিকুর বলেন, জ্বালানি তেলের পরিস্থিতি নিয়ে জাতিকে সত্য তথ্য দিতে হবে। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে যারা তেল পান না, তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করেন জামায়াতে আমির। তিনি আরও বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতিও নড়বড়ে। গাজীপুরে মাওনায় ইমামের মেয়েকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় রাজনৈতিক পৃষ্ঠপোষকতা রয়েছেও, এই বলে দাবি করেন তিনি। ভোগান্তি নিরসনের আপাতত কোনো বিকল্প উপায় নেই অনেক, কারণ ঘন্টার পর ঘন্টা যারা অপেক্ষা করছেন তারা কিন্তু রাত থেকে ভোর থেকে লাইন দিয়েছেন, এবং তারপর দুপুর পর্যন্ত এসে অনেকেই অনেক পাম্পে নজেলের কাছাকাছি এসে পৌঁছে জানতে পারছেন যে সেই পাম্পে তেল মজুদ যতটুকু ছিল সেটা শেষ হয়ে গেছে। বিকেলে বা সন্ধ্যায় আবার আসবে, তো ততক্ষণ পর্যন্ত অপেক্ষার প্রহর আরও দীর্ঘায়িত হচ্ছে। এই ভোগান্তির কোনো শর্টকাট নেই যতক্ষণ না পর্যন্ত পাম্পগুলো তাদের চাহিদা মতো তেল পাচ্ছে, কারণ বিভিন্ন পাম্পে
তো সকাল থেকে ঘুরলাম, বেশ কয়েকদিন ধরেই আসলে এই সংকটটি চলছে। এবারের হজ ব্যবস্থাপনায় স্বস্তি প্রকাশ করেছেন হজ যাত্রীরা। তাদের মতে যাত্রার শুরু থেকেই পুরো প্রক্রিয়া ছিল সুশৃঙ্খল ও ঝামেলামুক্ত, ফলে স্বাচ্ছন্দ্যের সঙ্গে হজ যাত্রা করতে পারছেন তারা। শুক্রবার দিবাগত রাতে 419 জন যাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট ঢাকা ছেড়ে যায়। প্রথম দিনে নির্ধারিত 14টি ফ্লাইটে মোট যাত্রী সংখ্যা 5,661 জন। এর মধ্যে 8টি ফ্লাইট সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে গেছে। চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশ থেকে মোট 78,500 জন হজ যাত্রী সৌদি আরব যাচ্ছেন। এবার হজ যাত্রী পরিবহনে কাজ করছে 3টি বিমান সংস্থা: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স ও ফাইন্যান্স। ঢাকা ছাড়াও চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দর থেকেও হজ ফ্লাইট পরিচালিত হবে। হজ যাত্রায় 14টি ফ্লাইট ছেড়ে যাওয়ার কথা এবং এখন পর্যন্ত বেলা 1:30 নাগাদও একটি ফ্লাইট ছেড়ে গেছে। অর্থাৎ বলা যায় যে সকাল থেকে এখন পর্যন্ত মোট 8টি ফ্লাইট কিন্তু ছেড়ে গেছে মক্কার উদ্দেশ্যে। এবং এখন পর্যন্ত যেই যাত্রীরাই এই আশকোনা হজ ক্যাম্পে এসেছেন এবং তারা সকাল থেকেই যেটি আমাদের জানাচ্ছিলেন যে আগের বছরগুলোর তুলনায় এখন বেশ নির্বিঘ্নে তারা সব কার্যক্রম শেষ করতে পারছেন। এবং এইখানে যেই হজ সেবকরা রয়েছেন একেবারে প্রবেশ মুখ থেকে শুরু করে যতগুলো কার্যক্রম এরই মধ্যে ইমিগ্রেশনের আগ পর্যন্ত হয়ে থাকে সবগুলো কার্যক্রমই তারা বেশ স্বাচ্ছন্দ্যে করতে পারছেন, এমন কথাই কিন্তু আমাদের জানিয়েছেন। এবং আমরা দেখেছি যে প্রতিটি জায়গায় আইন শৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন নিরাপত্তা বাহিনীর বুথ ক্যাম্প বসানো হয়েছে। পাশাপাশি ডরমেটরিতে যারা রয়েছেন তারা গতকাল যারা থেকেছেন তাদের কয়েকজন কিন্তু অভিযোগ করেছিলেন যে প্রচন্ড মশার উপদ্রব এই এলাকায়, যার কারণে আজকে সকাল থেকে কিন্তু আমরা দেখেছি যে মশক নিধনের যে কার্যক্রম সেটি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে চালানো হয়েছে। অর্থাৎ হাজি যারা মক্কায় হজ করতে যাবেন আসলে তাদের নিরাপত্তা, সার্বিক নিরাপত্তা যে ধরনের ব্যবস্থাগুলো নেওয়া প্রয়োজন সব রকম ব্যবস্থাই কিন্তু এখানে নেওয়া হয়েছে। পাশাপাশি আমরা দেখেছি যে 3টি আগামী সোমবার অনুষ্ঠিত হতে পারে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার আলোচনা। ইরানি কর্মকর্তাদের বরাত দিয়ে এমনটি জানিয়েছে CNN সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম। ইসলামাবাদেই হতে পারে এই বৈঠক। ওই কর্মকর্তারা জানান, আলোচনার জন্য দুই দেশের প্রতিনিধিরা আগামীকাল রোববার ইসলামাবাদে পৌঁছানোর কথা রয়েছে। যদিও ওই বিষয়ে নিশ্চিত করে কিছু জানায়নি যুক্তরাষ্ট্র। এর আগে গেল সপ্তাহে ইসলামাবাদে অনুষ্ঠিত হয় দুই দেশের মধ্যে আলোচনা, তবে তা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়। ধারণা করা হচ্ছে দ্বিতীয় দফার বৈঠকেই কোনো সমঝোতায় পৌঁছাতে পারে ইরান যুক্তরাষ্ট্র। সমৃদ্ধকৃত ইউরেনিয়াম হস্তান্তর ইস্যুতে এবার পাল্টাপাল্টি অবস্থানে যুক্তরাষ্ট্র আর ইরান। ইরানের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হবে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের সাহায্য নিয়েই ভূগর্ভস্থ পরমাণু স্থাপনা থেকে নিউক্লিয়ার ডাস্ট সরিয়ে নেওয়া হবে বলে দাবি করেন তিনি। তবে সরাসরি এই দাবি নাকচ করে দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, তাদের কাছে দেশের মাটির মতোই গুরুত্ব বহন করে এই উপাদান। ইরানের সাথে যখন দ্বিতীয় দফায় মার্কিন প্রতিনিধিদের বৈঠক নিয়ে চলছে তোড়জোড়, তখন আবারও পরমাণু ইস্যুতে বিবাদ তুঙ্গে তেহরান ওয়াশিংটনের মধ্যে। এবার ইরানের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম সহ পরমাণু কেন্দ্রের গুরুত্বপূর্ণ